সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমার আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য উপস্থাপন করছি। আমার আজকের ভিডিওটি হবে তাদের আনসিন যে প্যাসেজ পরীক্ষায় আসবে, এই আনসিন একটি প্যাসেজ নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং আমার আজকের যে পাঠ শিরোনামটি হলো জর্জ বার্নার্ড শ। বন্ধুগণ, পাঠ শিরোনাম হলো জর্জ বার্নার্ড শ। বাই দ্য এন্ড অফ দিস লেসন you will be able to learn about who was George Bernard Shaw, when he was born, and how he spent his childhood, and how he became educated, also when he became a novelist and playwriter also, and how he became famous in the world, also when he get the Nobel Prize, and when he died. সুপ্রিয় বন্ধুগণ, অবশ্যই জেএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পুরো লেসনটি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই এই লেসনটি এনজয় করার জন্য আপনারা যে কোনো একটি বই থেকে এই লেসনটি খুঁজে নিতে পারেন, অথবা খাতা কলম হাতে নিয়ে বসে পড়ুন। ইনশাল্লাহ আমার আজকের এই লেসনটি আমি প্রত্যেকটি শব্দ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো সব বাংলা অর্থের সাথে বলবো। পাশাপাশি পুরো লেসনটি বাংলা অর্থের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো লেসনটি যদি আপনারা এনজয় করেন, তাহলে অবশ্যই কিন্তু পুরো বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে বন্ধুগণ, প্রথমে খাতা কলম হাতে নিয়ে কিওয়ার্ডসগুলো বা যে ফান্ডামেন্টাল যে ভোকাবুলারিজগুলো রয়েছে, এগুলো প্রথমে আপনারা লিখে ফেলুন। ধন্যবাদ। প্রথমে আমাদের আজকের এই লেসনে প্রথম শব্দটি হলো রিসিপ্ট। রিসিপ্ট অর্থ গ্রহণ করা, টু টেক সামথিং অর্থাৎ গ্রহণ করা। এরপরের শব্দটি হলো এ স্কান্টি। এ স্কান্টি একটি গুরুত্বপূর্ণ শব্দ আমাদের আজকের এই লেসনের মধ্যে। এ স্কান্টি অর্থ হলো এ লিটল, অর্থাৎ অল্প পরিমাণে, নট লার্জ অ্যামাউন্ট অর নট বিগ অ্যামাউন্ট। এরপরের শব্দটি বন্ধুগণ কালচারাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হলো সাংস্কৃতিক গোড়া পত্তন। এরপরের শব্দটি হলো ওড, OWED। ওড অর্থ হলো অর্জন করা বা পাওয়া, টু গেইন সামথিং অর টু অ্যাকোয়ার সামথিং। এরপরের শব্দটি বন্ধুগণ ল্যান্ড এজেন্টস। ল্যান্ড এজেন্টস অর্থাৎ হলো যে ভূমি অফিস, দ্য অফিস অ্যাবাউট ল্যান্ড অ্যান্ড দ্য ডকুমেন্টারিজ অফ ল্যান্ড। এরপরের শব্দটি বন্ধুগণ ফিউ শিলিং। ফিউ শিলিং মিন্স ইটস ওয়ান কাইন্ডস অফ ডলার। কিছু শিলিংসে, যেমন পেনি, রুপি, ক্যাডি, রিঙ্গিত, দিস টাইপস অফ, এই ধরনের একটি। এরপরের শব্দটি প্লেই নভেলস। নভেলস অর্থ হলো উপন্যাস। আজকের এই লেসনে আমরা জানব। এরপরের শব্দটি হলো সোসাইটি। সোসাইটি অর্থ হলো সমাজ, ওয়ার উই লিভ টুগেদার, যেখানে আমরা একত্রে বসবাস করি। এরপরের শব্দটি হলো প্লেই রাইট। প্লেই রাইট অর্থ হলো নাটক বা ড্রামাও আমরা বলতে পারি। এরপরের শব্দটি হলো এ মাইল্ড। এ মাইল্ড অর্থ এটি অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ হলো মোটামুটি, নট টোটালি,
পরিপূর্ণভাবে নয় এমনটি। এরপরের শব্দটি হলো এ ওয়ার্ডস। আফটার ওয়ার্ডস, আফটার ওয়ার্ডস অর্থ হলো তারপরে। এরপরের শব্দটি হলো প্লেই আফটার প্লেই, অর্থাৎ নাটকের পরে নাটক, একটির পর একটি নাটক। এরপরে হলো এ ওয়ার্ডিট। এ ওয়ার্ডিট অর্থ হলো পুরস্কৃত হওয়া বা পুরস্কার পাওয়া। এরপরের হলো এই শব্দটি হলো কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন অর্থ হলো অবদান, অবদান রাখা। জর্জ বার্নার্ড শর যে জীবনে অবদান ছিল সে বিষয়টি আমরা অবশ্যই আজকে লেসনে বিস্তারিত জানব। এরপরের শব্দটি হলো লিটারেচার। লিটারেচার অর্থ হলো সাহিত্য। এরপরের শব্দটি হলো ডাইট। ডাইট অর্থ মৃত্যু বরণ করা। ওয়ান হু লিভ দিস ইউনিভার্স ফাইনালি। তাহলে বন্ধুগণ, এবার আসুন জর্জ বার্নার্ড শ সম্পর্কে আজকে লেসনটি মনোযোগ সহকারে ইনশাল্লাহ প্রত্যেকে এনজয় করবেন। পরীক্ষায় যদি এই লেসনটি আসে তাহলে জেএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য, পাশাপাশি যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আজকের লেসনটি আমার কাজে লাগবে। তাহলে বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে এনজয় করবেন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন ইন Dublin in July 26, 1856. 1856 সালে 26শে জুলাই ডুবলিন নামে একটি শহরে জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেছিলেন। At his 10 he was sent to school, but he received from there a scanty education. বলছে যে জর্জ বার্নার্ড শ যখন বয়স ছিল 10 বছর, অর্থাৎ 10 বছর বয়সে জর্জ বার্নার্ড শকে স্কুলে পাঠানো হয়েছিল। ওয়াজ সেন্ট টু স্কুল, স্কুলে পাঠানো হয়েছিল। But he received then a scanty education. অর্থাৎ তাকে যখন স্কুলে পাঠানো হয়েছিল সেখানে সে আসলে তেমন কোনো লেখাপড়া করতে পারেননি। Most of his cultural background he owed to his mother. বন্ধুগণ, জর্জ বার্নার্ড শকে যখন স্কুলে পাঠানো হলো তখন সে তেমন লেখাপড়া করতে পারে নাই। তবে তার একটি ভালো দিক হলো যে সে কিন্তু তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাংস্কৃতিক যে গোড়াপত্তন, এই গোড়াপত্তন ঘটেছিল তার মায়ের হাত থেকে বা তার মায়ের কাছ থেকে। অ্যাট দ্য এজ অফ 15 Shaw worked for 5 years as a clerk in a land agent's office. বন্ধুগণ, জর্জ বার্নার্ড শয়ের যখন বয়স ছিল 15 অর্থাৎ 15 বছর বয়সে সে কিন্তু ক্লার্ক অর্থাৎ হলো কেরানি বা অফিস সহকারী যাকে বলা হয়, এই পদে সে একটি ভূমি অফিসে, ল্যান্ড এজেন্টস অর্থাৎ হলো ভূমি অফিস, এই ভূমি অফিসে তিনি চাকরি করেছিলেন যখন তার বয়স ছিল 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর। এরপরের লাইনটি বন্ধুগণ খেয়াল করুন যে then he went to London with his mother, where he
now and then earned a few shilling. বন্ধুগণ, এই ইলেকট্রিক রিফ্লেকশনের কারণে, লাইটিং রিফ্লেকশনের কারণে আমার কিছু ইন্টারাপশন হচ্ছে। আপনারা অবশ্যই এটা স্বাভাবিকভাবে মেনে নেবেন। তো যখন এই লন্ডনে সে গিয়েছিল তার মার সাথে, তখন সে কিন্তু সিলিং অর্থাৎ ওই দেশের প্যানি বা টাকা, এটা সে অর্জন করত অফ অ্যান্ড অন, নাও অ্যান্ড দেন, যখন তখন সে পয়সা ইনকাম করত। হিয়ার হি বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য ফ্যাবলিন সোসাইটি উইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1884। 1884 সালে প্রতিষ্ঠা লাভ করে এমন একটি সংগঠন, যে সংগঠনটি হলো ফ্যাবলিন সোসাইটি। এই ফ্যাবলিন সোসাইটি 1884 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং লন্ডনে মায়ের সাথে যাওয়ার পরেই সে এই সংগঠনের একজন স্থায়ী সদস্য হন। এরপরের লাইনটি বন্ধুগণ, ফ্রম 1873 to 1883 Shaw tried to become a novelist by writing 4 novels. জর্জ বার্নার্ড শ 1873 সাল থেকে 1883 সাল পর্যন্ত এই সময়টিতে সে হতে চেয়েছিল, ট্রাইড, চেষ্টা করেছিল, টু বিকাম আ নভেলিস্ট, একজন উপন্যাসিক হওয়ার তার অত্যন্ত ইচ্ছে ছিল এবং সে চারটি নভেল বা উপন্যাস তিনি লিখেছিলেন। বাট দে ওয়ার আ ফেইলার অ্যান্ড দিস ফেইলার মেড হিম আ প্লে রাইট। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুগণ, খেয়াল রাখবেন যে আমরা যে বলি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, জর্জ বার্নার্ড শর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল যে সে প্রথমেই তার ইচ্ছা ছিল যে সে একজন নামকরা উপন্যাসিক হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে তার যে উপন্যাসগুলো সে লিখেছিল সেগুলো তেমন একটি সমাদৃত হয়নি। কিন্তু পরবর্তীতে সে আবার চেষ্টা করে যে সে যেন আরও নতুন কিছু একটা করতে পারে এবং তখন সে প্লে রাইট অর্থাৎ হলো নাটক লেখার চেষ্টা করে বা একজন নাট্যকার হিসাবে প্রতিষ্ঠা লাভ করার প্রচেষ্টা করে। হি প্লে উইডওয়ার্ডস হাউজেস পাবলিশড ইন 1893। বন্ধুগণ, এখানে খেয়াল করবেন যে উনি যে ড্রামা বা প্লে রাইট লিখেছিলেন, নাটক লিখেছিলেন, এই নাটকটি সবচেয়ে জনপ্রিয়তা বা সবচেয়ে তার গুরুত্বপূর্ণ নাটকের মধ্যে একটি। 1893 সালে তার উইডওয়ার্ডস হাউজেস নামে এই নাটকটি তার প্রথম সে লিখে মেড আ মাইল্ড হিট অর্থাৎ হলো তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এরপরের অংশটি বন্ধুগণ, আফটারওয়ার্ডস শ রোট প্লে আফটার প্লে। এরপর জর্জ বার্নার্ড শ শুরু করে প্লে আফটার প্লে অর্থাৎ হলো নাটকের পরে নাটক, একটার পর একটা নাটক সে লিখতেই থাকে। এরপরের অংশটি বন্ধুগণ অবশ্যই আপনারা খেয়াল করবেন। Among them Arms and the Man 1895। উনি যে কয়েকটি প্লে রাইটস লিখেছিলেন সেগুলোর মধ্যে among them অর্থাৎ সবগুলোর মধ্যে বা সেগুলোর মধ্যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এটির কারণে কিন্তু অনেক তিনি সুপরিচিত। 1895 সালে তার এই লেখাটি প্রকাশিত হয়। তারপরেই হলো ক্যান্ডিডা প্রকাশিত হয় 1895।
95-তে ম্যান অ্যান্ড সুপারম্যান, 1903 ম্যান এবং সুপারম্যান, এই লেখাটি তার প্রকাশিত হয় 1903 খ্রিস্টাব্দে। সেন্ট জন 1923 1923 সালে সেন্ট জন নামে তার আরেকটি লেখা প্রকাশিত হয় এবং যে লেখাগুলো আর ফেমাস ইন 1925 1925 সালে গিয়ে তার এই লেখাগুলো অনেক অনেক বেশি গুরুত্ব পায় এবং প্রত্যেকের কাছেই সমাদৃত হয়। এরপরের অংশটি বন্ধুগণ খেয়াল করবেন যে খুব গুরুত্বপূর্ণ অংশ এখানে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন ইন লিটারেচার। সাহিত্যে বিশেষ অবদান রাখার কারণেই তিনি কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হন এবং দেয়ার 3 উইকস আফটার। এখানে অবশ্যই খেয়াল করবেন যে জর্জ বার্নার্ড শ প্রথমে একজন উপন্যাসিক হতে চেয়েছিলেন, কিন্তু তার উপন্যাসগুলো তেমন একটি সমাদৃত না হওয়ার কারণে, তিনি ব্যর্থ হওয়ার কারণে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং তিনি নাট্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক নাটক লিখতেই থাকেন এবং তার লেখা নাটকগুলোর মধ্যে আর্মস অ্যান্ড দ্য ম্যান সবচেয়ে বেশি আলোচিত হয়। ম্যান অ্যান্ড দ্য সুপারম্যান এগুলো অনেক বেশি আলোচিত হয়। উইডওয়ার্ডস হাউজিস এই লেখাগুলো তার খুব সমাদৃত হয় এবং সাহিত্যে বিশেষ অবদান রাখার কারণে তিনি কিন্তু নোবেল পুরস্কারে, সারা বিশ্বের সবচেয়ে যেটি সম্মানজনক পুরস্কার সেটি হলো নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কারে তিনি ভূষিত হন সাহিত্যে বিশেষ অবদান রাখার কারণে। 3 উইকস আফটার, খেয়াল করবেন যে কেবলমাত্র 3 সপ্তাহ পরে 95th বার্থ ডে জর্জ বার্নার্ড শ ডাইড। বন্ধুগণ, যে জর্জ বার্নার্ড শ যখন মারা গিয়েছিলেন তখন তার বয়স হয়েছিল 95 বছর। তো 95তম জন্মবার্ষিকীর ঠিক 3 সপ্তাহ পরে জর্জ বার্নার্ড শ মারা যান এবং হি ডাইড, তিনি মারা যান জর্জ বার্নার্ড শ 95তম তার যে জন্মবার্ষিকীর পরে, এবং তিনি নোবেল পুরস্কারটি পান 1925 সালে। বন্ধুগণ, আজকের লেসনটি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে আরও নতুন একটি লেসন নিয়ে হাজির হব আমি, খায়রুল ইসলাম। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনা মহামারী চলাকালীন সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং অনলাইনে আপনারা পড়ালেখার কাজ চালিয়ে যাবেন।